নমস্কার, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। আজকে ক্লাসে আমি আলোচনা করব তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত দ্বিতীয় চ্যাপ্টারে যেটা ছিল ধীবর বৃত্তান্ত, সেই নাট্যাংশটি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন, যেগুলির প্রশ্নমান 5, এবং তার পূর্বে এই নাট্যাংশের বিষয়বস্তু, লেখক, এইসব বৃত্তান্ত যে সমস্ত তথ্যাবলী আছে সেগুলো কিছু তোমাদের আমি শুনিয়ে দেব, বলে দেব, তারপর প্রশ্নে আসবো। তো তোমরা দেখে নাও এখন। ধীবর বৃত্তান্ত, এই নাট্যাংশটির লেখক হলো মহাকবি কালিদাস। এই নাট্যাংশটির যে মূল যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি, মূল যে রচনা সেটা হচ্ছে নেওয়া হয়েছে এখানে, তোমরা এটা নাম শুনেই আসো অবশ্য, অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম থেকে এটা নেওয়া হয়েছে। এই নাট্যাংশের যেটা অনুবাদকের নাম হচ্ছে সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বুঝে নাও, কারণ এগুলো শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ, এমসিকিউ ইত্যাদি ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এই নাট্যাংশটিতে আমরা মূলত 3টি ক্যারেক্টার অর্থাৎ চরিত্র দেখতে পাই, যেটার মূল হচ্ছে ধীবর। আচ্ছা, ধীবর কথার অর্থ হলো জেলে। জেলেকে আমরা শুদ্ধ ভাষায় ধীবর বলে থাকি। এরপর আসছে সূচক ও জানুক, প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী। এরপর আসছে শ্যালক। আমরা এখানে 3টি চরিত্র দেখতে পাই, 1, 2, 3। 3টি চরিত্র আমরা এখানে দেখতে পেলাম এই নাট্যাংশটিতে। এরপর আমি এই চরিত্রগুলির সম্পর্কে একটু চরিত্রগুলির বৈশিষ্ট্য আমি যদি একটু বলি, ধীবর ক্যারেক্টারের মধ্যে আমরা বেশ কয়েকটি গুণাবলী দেখতে পাই। সেটা হচ্ছে যে স্পষ্ট, সে সত্যবাদিতা, সৎ, একজন নির্ভীক, কাউকে ভয় পায় না, এবং খুবই দায়িত্বপরায়ণ, যেটাকে বলে দায়িত্বপরায়ণ। এই বৈশিষ্ট্যগুলো আমরা ধীবর চরিত্রের মধ্যে দেখতে পাই। যদি রাজ্যশ্যালক আসে, রাজ্যশ্যালকের মধ্যে আমরা যেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, রাজ্যশ্যালক হচ্ছে রাজার শ্যালক। এ হচ্ছে রাজার শ্যালক। রাজার শ্যালক মানে যাকে আমরা সেনাপতি বলি। রাজার সেনাপতি হয় না, তো সেনাপতি। এর ক্যারেক্টারটার মধ্যে যে গুণাবলীগুলি আমরা যদি বলি, এ হচ্ছে অত্যন্ত দাম্ভিক। এছাড়াও এর মধ্যে হচ্ছে রাজা যা কিছু বলে সবকিছু শুনে চলে, অর্থাৎ আজ্ঞাবহ যেটাকে বলে।
আরেকটা যদি বৈশিষ্ট্য বলা যায়, এ হচ্ছে অত্যন্ত বিচক্ষণ ইত্যাদি বৈশিষ্ট্য রাজ্য চালকের মধ্যে দেখা যায়। এরপর আসি সূচক ও জানুক। সূচক ও জানুক এরা ছিল পেশায় রাজরক্ষী, রাজার রাজরক্ষী ছিল প্রথম ও দ্বিতীয়। এদের মধ্যে ছিল, এরা ছিল অত্যন্ত হিংসা পরায়ণ। এর মধ্যে আরেকটা গুণবলী দেখা যায়, এরা ছিল সুযোগ সন্ধানী, সুযোগের প্রচন্ড সদ্ব্যবহার করে। এই ছিল তিনটে মূল ক্যারেক্টার। আর এখানে যদি মূল বা প্রধান ক্যারেক্টার যদি বলা হয়, প্রধান ক্যারেক্টার হচ্ছে ধীবর। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ধীবরের চরিত্র বিশ্লেষণ করো। ধীবর বৃত্তাংশ নাট্যাংশে অবলম্বনে ধীবরের চরিত্র বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নে যাওয়ার আগে আমি একটু গল্পটা সম্পর্কে একটু বলে নিই। তো গল্পটার মানে যে প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেটা হলো দুষ্মন্ত এবং শকুন্তলার বিবাহ সম্পন্ন হয়েছিল। বিবাহের পর দুষ্মন্ত রাজধানীতে ফিরে যায় শকুন্তলাকে ফেলে রেখে। এবার যখন শকুন্তলা দীর্ঘদিন দুষ্মন্ত যখন দীর্ঘদিন শকুন্তলার সাথে যোগাযোগ রাখেনি বা তার সাথে থাকেনি, তো স্ত্রী হিসেবে দীর্ঘদিন সে শকুন্তলা স্বামীর চিন্তায় ব্যাকুল হয়েছিল। সে তখন শকুন্তলার আশ্রমে ঋষি দুর্বাসার আগমনে বিষয়টির টের না পাওয়ায় ক্রুদ্ধ দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল। এই নাট্যাংশের মধ্যে আমরা এই ঘটনাটি আমরা দেখতে পাই। এরপর কি হয়, ঘটনাচক্রে এক ধীবর বা জেলে রুই মাছের পেট থেকে রাজা নামাঙ্কিত অর্থাৎ দুষ্মন্তের নামাঙ্কিত আংটি, যেটি দুষ্মন্ত শকুন্তলাকে দিয়েছিল, সেই আংটিটি লাভ করে বিক্রি করতে যাওয়ার সময় ধীবর সেই আংটিটা পায়, মাছ কেটে সেই আংটিটা পায়। তো তারপর কি হয়, ধীবর ওইটা বিক্রি করতে যাওয়ার সময় রাজার যে অনুচররা ছিল তাদের হাতে সে বন্দী হয় এবং ধীবরকে রাজসভায় উপস্থিত করা হয়। আংটিটি পেয়ে রাজা দুষ্মন্তের মনে শকুন্তলার স্মৃতি উজ্জ্বল হয়ে ওঠে। তো রাজা কি করলো, ধীবরকে শাস্তি দেওয়ার পরিবর্তে আংটিটির সমমূল্য যে টাকা হয়, তো সেটা সে ধীবরকে দিয়ে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এই হলো একটা মুদ্রা বিষয়বস্তু যেটাকে আমরা বলবো। এরপর আমরা যখন প্রশ্ন আলোচনা করব না, তখন তোমাদের কাছে বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর আমরা আলোচনা করি, চলো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্রটি বিশ্লেষণ করো। তোমাদেরকে আগেই বলেছিলাম এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এখানে পয়েন্ট ওয়াইজ ধীবরের চরিত্রটা ব্যাখ্যা করেছি, দেখে নেওয়া যাক এবার। বাংলা সাহিত্য তথা উপন্যাসে ছোট গল্প, নাটক প্রভৃতি উপকরণের মধ্য দিয়ে একটি উল্লেখযোগ্য উপাদান হলো চরিত্র। কাহিনীতে যাকে বা যাদেরকে কেন্দ্র করে কাহিনীটি গড়ে ওঠে তাকে বলা হয় ক্যারেক্টার বা চরিত্র। মহাকবি কালিদাস অনুদিত অভিজ্ঞান শকুন্তলম নাটক সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ চরিত্র হলো ধীবরের চরিত্র। ধ্বংসের কাহিনী আবর্তিত হয়েছে ধীবরের কার্যকলাপকে কেন্দ্র করে। অনেক
ঘটনাটা কোথা থেকে কোথায় গেছে, কিভাবে যে আবর্তিত হয়েছে, সেই কথাই এখানে বলা হয়েছে। ধীবরের কার্যকলাপকে কেন্দ্র করেই নাট্যাংশটার মূল বিষয়বস্তু। এই নাট্যাংশের অন্যতম মুখ্য কেন্দ্রীয় চরিত্র হলো শক্রবতারের এক ধীবর। এটা ছিল তার বাসস্থানের নাম। কার বাসস্থানের নাম? ধীবরের। নাট্যাংশ ক্রমাগসরে তার চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে সেগুলি হলো, 1 নম্বর পয়েন্ট কি দিয়েছি আমি? সততা ও সত্যবাদিতা। ধীবর আচরণের আমি তোমাদের প্রথমেই আলোচনা করি তখন তোমাদের আমি এই পয়েন্টের কথা বলেছিলাম। এটা একটা মুখ্য বৈশিষ্ট্য। ধীবর আচরণের মধ্যে সততা ও সত্যবাদিতা বর্তমান। তাকে যখন অন্যায়ভাবে আংটিটি চুরির অভিযোগে রাজরক্ষীরা চোর সাব্যস্ত করেছিল, তখন ধীবর নির্ভীকভাবে নিজের কথা বলেছিল। অতএব ধীবর ছিল অত্যন্ত নির্ভীক। সে কাউকেই সেরকম ভয় পায় না। সে যে আংটিটা পেয়েছে এবং তাকে যে রাজরক্ষীরা চোর সাব্যস্ত করেছিল, সেটা সে ধীবর নির্ভীকভাবে নিজের কথা বলেছেন। শ্যালক ও 2 রক্ষীর কাছে সে যে ঘটনা বলেছে তারপরে সঠিক বলে প্রমাণিত হয়েছে। আংটি প্রাপ্তির কাহিনী বলার পরে সে বলেছে, আমি এখানে একটা কোটেশন ব্যবহার করেছি, এখন মারতে হয় মারুন, কিন্তু ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। এটি তোমাদের ওই নাট্যাংশেরই একটি উদ্ধৃত কোটেশন, আমি যেটাকে এখানে ব্যবহার করেছি। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। অতএব এতে তার চরিত্রের সততা, সত্যবাদিতার পরিচয় পাওয়া যায়। পরের পয়েন্ট বিনয়ী, মানে অত্যন্ত নম্র সভ্য যেটাকে বলা হয়, সেটাকে এক কথায় বলা হয় বিনয়ী। রাজ্যচালক তার বৃত্তি সম্বন্ধে ব্যঙ্গ করলেও সে উত্তেজিত হয়নি, বরং বিনয়ের সঙ্গে তার বক্তব্য প্রকাশ করেছে। রক্ষীরা তাকে বদ্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়লে কেবল বিনয়ের সঙ্গে সে বলেছে, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। একটিও তোমাদের নাট্যাংশে উদ্ধৃত একটি উক্তি, যেটা আমি এখানে ব্যবহার করেছি। তোমরা যত এইভাবে স্ট্যান্ডার্ড ভাবে একটা নোট পরীক্ষার খাতায় লিখে আসবে, তখন পরীক্ষক আপনি খুশি হয়ে যাবে। তো আমরা দুটো বৈশিষ্ট্য তার চরিত্রের পেলাম, একটা হলো সততা, সত্যবাদিতা, 2 নম্বর হলো বিনয়ী। এরপর আসছে পেশার প্রতি শ্রদ্ধাশীলতা। ধীবরকে চোর সন্দেহে জিজ্ঞাসাবাদের সময় রাজ্যচালক ধীবরের পেশার প্রতি বিদ্রূপ করায়। রাজ্যচালক কে ছিল? রাজার শ্যালক ছিল সেই সেনাপতি। সেনাপতির কথা এখানে বলা হয়েছে। ধীবরের পেশা নিয়ে বিদ্রূপ করায় রাজ্যচালকের এরূপ মন্তব্যের উত্তরে ধীবর সহজভাবে উত্তর দিয়ে বলেছিল যে ব্যক্তি নিয়ে যে মানুষটি নিন্দনীয়, ভিন্ন ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। অর্থাৎ তার এমন বক্তব্যের সাহসিকতা ও নিজের পেশার প্রতি মনোভাব প্রকাশিত হয়েছে। এর পরের পয়েন্ট দরিদ্রতা ও পরিবারের প্রতি দায়বদ্ধতা। ধীবর অত্যন্ত দরিদ্র, একদিন উপার্জন করতে না পারলে তার সংসার অচল হয়ে যাবে। তাই রাজার কাছ থেকে মুক্তি পেয়ে সে প্রশ্ন করেছে, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? সে যখন মুক্তি পেয়েছিল, তাকে সমমূল্য টাকা বা অর্থ দিয়ে তাকে মুক্তি দিয়েছিল রাজা আংটিটি পাওয়ার পরবর্তীকালে। তো তখন সে এই উক্তিটি বলেছিল, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? একথায় তার চরিত্রের মধ্য দিয়ে দরিদ্রতা ও পরিবারের প্রতি দায়বদ্ধতা প্রকাশ ঘটেছে।
এরপরে কি আসছে? সর্বোপরি নাট্যাংশে মহাকবি কালিদাস ধীবর চরিত্রটির মধ্য দিয়ে সৎ, স্পষ্টবাদিতা, বিনয়ী, নির্ভীক, দায়িত্বপরায়ণ, পেশার প্রতি শ্রদ্ধাশীল প্রভৃতি গুণগুলি সুন্দরভাবে চিত্রাঙ্কন করেছেন। একদম স্বচ্ছ স্পষ্ট করে আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি। আর এটা পড়ানোর ইতিপূর্বেই আমি তোমাদের এই বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে দিয়েছি। এরপর যত প্রশ্ন আলোচনা করবো না, তোমাদের কাছে এগুলো খুবই পরিষ্কার হয়ে যাবে। একই জিনিস বারবার ব্যবহৃত হবে, তো স্টোরির অনেক অংশই তো কমন, আর যেই কমন অংশগুলোই তো ইম্পর্টেন্ট। তো তোমরা টেক্সটটা পড়ে নিও ভালো করে, তারপর অবশ্যই প্রশ্নগুলো করে নিও। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আমি আলোচনা করে নিই। এই গেল আমাদের প্রথম প্রশ্ন, ধীবর চরিত্র। এর পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রাজার শ্যালকের চারিত্রিক বৈশিষ্ট্য, রাজ্য শ্যালক যাকে বলছি। তো একই লাইন আমি এখানে ব্যবহৃত করেছি, যাতে তোমাদের একই জিনিস বারবার পড়লে তোমাদের এটা মনে রয়ে যাবে। আর এই জিনিসটা তোমরা সমস্ত চরিত্রের ক্ষেত্রে যাতে তোমরা লাগাতে পারো, প্রথমে ভূমিকা হিসেবে ব্যবহৃত করতে পারো, সেজন্য আমি একটি কমন কোটেশন সবসময় ইউজ করি, যাতে তোমাদেরই সুবিধা হয়। বাংলা সাহিত্য তথা উপন্যাস, ছোট গল্প, নাটক প্রভৃতি উপকরণের মধ্য দিয়ে একটি উল্লেখযোগ্য উপাদান হলো চরিত্র। কাহিনীটিতে যাদের বা যাদেরকে কেন্দ্র করে কাহিনীটি গড়ে ওঠে তাকে বলা হয় ক্যারেক্টার বা চরিত্র। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি অনুদিতাংশ ধীবর বৃত্তান্ত একটি উল্লেখযোগ্য চরিত্র হলো রাজ্য শ্যালক বা রাজশ্যালক। তার কার্যকলাপের মাধ্যমে তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করতে পারি। প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল, অপরাধীকে আত্মরক্ষার সুযোগ দেওয়া। নগর রক্ষার কাজে রাজশ্যালক ছিলেন সর্বোচ্চ ব্যক্তি, বা গুণী ধনী মানুষ একটু ছিলেন আর কি, রাজার সেনাপতি। তাই তিনি ধীবরকে দোষী প্রমাণ করার আগে তার সমস্ত কথা শুনতে চান। সূচক, একে পূর্বপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। এটা তোমাদের পাঠ্যাংশে ব্যবহৃত একটি উদ্ধৃত উক্তি। তো এক্ষেত্রে রাজ্যশ্যালক কি বলতে চাইছেন না, রাজ্যশ্যালক সূচক অর্থাৎ প্রথম রক্ষী যে ছিল তাকে বলছেন যে একে সবকিছু বলতে দাও, এর মাঝখানে তুমি কথা বলে বাধা দিও না। অর্থাৎ প্রহরীরা ধীবরকে হাতে নাতে ধরলেও রাজ্যশ্যালক কিন্তু তখনই তাকে অপরাধী বলে মনে করেননি। এটা ছিল তার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তার চরিত্রের বৈশিষ্ট্য। অপরাধীকে আত্মরক্ষার সুযোগ দিয়েছিল, মানে যে চোর সে নিজেকে কিভাবে রক্ষা করতে পারে সেই সুযোগটা সে দিয়েছিল, তার সমস্ত কথা সে শুনেছিল। পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বিচক্ষণতা। ধীবর আংটির সম্বন্ধে যা যা বলেছে তার সত্যতা যাচাই করার জন্য তিনি সরাসরি রাজার কাছে নিয়ে যান। নিজে কোনো সিদ্ধান্ত নেননি, রাজ্যশ্যালক নিজে কোনো সিদ্ধান্ত নেননি, সে ওই ধীবরকে রাজার কাছে সরাসরি নিয়ে গিয়েছিলেন। যেহেতু আংটিটি রাজার সম্পত্তি, তাই সেটির সঙ্গে যুক্ত কাহিনীর সত্যাসত্য সম্বন্ধে রাজা বেশি ভালো জানবেন। অবশ্যই তাই, কারণ আংটিটা তো রাজাকে কেন্দ্র করেই, রাজা এবং শকুন্তলাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে সে ও সবকিছুর সিদ্ধান্ত নিজে না নিয়ে রাজার কাছে নিয়ে গিয়েছিল ধীবরকে। একথা ভেবে রাজার সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নেন ও রাজার নির্দেশ মতো ধীবরকে সসম্মানে মুক্তি দেন। এর আগের পয়েন্টে আমি কিন্তু তোমাদেরকে পড়িয়েছি, তার পরিবারের প্রতি দায়বদ্ধতাটা যখন ছিল, সে কিন্তু প্রভুকে তখন বলেছিল, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। তো রাজা কি করেছিল, তাকে সসম্মানে মুক্তি দিয়েছিল। এখানে সেই কথাটাই আবার ব্যবহৃত করা হয়েছে, সেটা রাজ্যশ্যালকের কথা অনুযায়ী।
অর্থাৎ সেখানে ব্যবহৃত হয়েছে ওটা ধীবরের ক্যারেক্টারের ওপর ভর করে, আর এখানে এই কথাটা আনা হয়েছে রাজ্য শ্যালকের কথার উপর ভর করে। বললাম, এর আগেও বলেছি, প্রশ্ন আলোচনা করতে করতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা তার আগে টেক্সটটা ভালো করে পড়ে নিও একদম। এর পরের পয়েন্ট, দায়বদ্ধতা। দায়বদ্ধতা কি না, নগর রক্ষার কাজে রাজ্য শ্যালক দায়বদ্ধ, তাই ধীবর সত্যি বলছে কিনা জানার জন্য রাজা নামাঙ্কিত আংটিটি রাজাকে দেখানো এবং তার নির্দেশ নেওয়া উচিত বলে তিনি মনে করেছেন। তাই ধৃতের কথা যেমন তিনি মন দিয়ে শুনেছেন, তেমনি আংটিটিও রাজাকে দেখিয়ে তার নির্দেশ নিয়েছেন। এখানে তার কাজের প্রতি দায়বদ্ধতারই পরিচয় পাওয়া যায়। এরপর আসছে অহংবোধ। নিজের পদমর্যাদা সম্পর্কে রাজ্য শ্যালকের অহংবোধ ছিল, তাই প্রথম অবস্থায় ধীবরের বৃত্তিকে নিয়ে তিনি বিদ্রূপ করেছিলেন। তা তো করেই ছিলেন। এখানে একটি উক্তি ব্যবহার করেছি, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। ধীবরের যে জীবিকা ছিল সেটা কি ছিল? সে ছিল জেলে, সে মাছ ধরতো, এটাই ছিল তার জীবিকা। সেই উদ্দেশ্যে রাজ্য শ্যালক ধীবরকে বলেছে, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। তার এমন উক্তির মধ্য দিয়ে অহংবোধ যেমন পরিচয় পাওয়া যায় তেমনি প্রকাশিত হয়েছে, তেমনি নিম্নবিত্তীয়দের হীন প্রতিপন্ন করার মনোভাবও প্রকাশিত হয়েছে। উদারতা। নাট্যাংশের প্রথম দিকে রাজ্য শ্যালকের আচরণে অহংবোধ স্থূল রসিকতার ভাব দেখা গেলেও শেষাংশে আমরা তার উদারতারই পরিচয় পাই। তাই পুরস্কার প্রাপ্ত ধীবর যখন পুরস্কারের অর্ধেক অর্থ দুই রক্ষীকে ভাগ করে দেয়, তখন রাজ্য শ্যালক ধীবরের আচরণে মুগ্ধ হয়ে তাকে প্রকৃত বন্ধু বলে গ্রহণ করে মানবিকতার ঔদার্যের পরিচয় দেয়। এক অসম্ভব ভালো পয়েন্ট, উদারতা। এভাবেই নাট্যাংশে রাজ্য শ্যালকের চরিত্রের উক্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা গেছে। এর পরের প্রশ্ন আমরা দেখে নিই, কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে প্রসঙ্গ সহ তার আংটি প্রাপ্তির ঘটনাটি বিশ্লেষণ করো। বক্তাকে প্রসঙ্গ সহ তার আংটি প্রাপ্তির ঘটনাটি বিশ্লেষণ করো। প্রথমে আসি বক্তাকে। বক্তা হলো মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কেন্দ্রীয় তথা প্রধান চরিত্র জনৈক ধীবর। জনৈক ধীবর নাট্যাংশের রাজা। এরপর কি প্রসঙ্গ আসছে আমরা আগে সেটা দেখে নিই, তারপর আংটি প্রাপ্তির ঘটনাটা সম্পর্কে বিশ্লেষণ করব। প্রসঙ্গটা কি না, নাট্যাংশে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহ করার পর যে রত্নখচিত আংটিটি দিয়ে গিয়েছিলেন, এখানে সেই আংটিটি পেয়ে বিক্রি করার চেষ্টা করলে রক্ষীদের হাতে ধরা পড়ে। আংটি প্রাপ্তির কাহিনীর রক্ষীদের শোনায়, সেই প্রসঙ্গে সে উদ্ধৃত উক্তিটি করে। এই প্রসঙ্গে সে উদ্ধৃত উক্তিটি করেছিল, সে যখন আংটিটা পেয়েছিল রাজরক্ষীদের হাতে ধরা পড়ে সে উদ্ধৃত উক্তিটি করেছে। এবার আংটি প্রাপ্তির ঘটনাটা কি ছিল সেটা সম্পর্কে আমরা এবার জেনে নেব। না, আলোচ্য নাট্যাংশের প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র হলো ধীবর, শক্রাবতারের একজন সহজ সরল মানুষ। ধীবর ছিল একজন, এই ক্যারেক্টারটা পাচ্ছে কোথায়? ধীবরের মধ্যে।
সহজ সরল মানুষ। সে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। স্বাভাবিক কারণে তার কাছে রাজা নামাঙ্কিত বহুমূল্য রত্নখচিত আংটি থাকা অস্বাভাবিক ঘটনা। তবে ঘটনাচক্রমে সেটাই ঘটেছে। রাজা দুষ্মন্ত মৃগয়া করতে কন্যা শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেন। কে বিবাহ করেন? রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহ করেছিলেন। বিবাহের স্মারক স্বরূপ একটি রত্নখচিত আংটি শকুন্তলাকে পরিয়ে দিয়েছিলেন। এখানে একটা ব্যবহৃত হবে রত্নখচিত আংটি। রত্নখচিত আংটি। পরবর্তীকালে প্রতি গৃহে যাত্রাকালে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে পড়ে যায় এবং সেই আংটিটি একটি রুই মাছ গিলে ফেলে। যে মাছটি কাটার সময় ধীবর মণিমুক্তা খচিত আংটিটি পায়। আংটিটি ভালোভাবে দেখেই ধীবর বুঝতে পারে যে সেটি মহারাজা দুষ্মন্তের নামাঙ্কিত বহুমূল্য একটি আংটি। এইভাবেই নাট্যাংশে উল্লিখিত ধীবর রাজা নামাঙ্কিত আংটিটি পেয়েছিল। তো খুব 5 নম্বরে যে 3টে প্রশ্ন আমি আলোচনা করে দিলাম, তোমরা এই প্রশ্নটা খাতায় লিখে নিতে পারো অথবা আমার ভিডিওটা বারবার দেখে তোমরা এটা পড়তে পারো। তো তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই করো। আজকে তাহলে আমি 3টে প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। একটা ছিল ধীবরের চরিত্র, তারপরে ছিল রাজ্য শালকের চরিত্র, তারপরে আমি করালাম আংটিটা যে পেয়েছিল সেটা ঘটনা প্রসঙ্গ সবকিছু আমি আজকে আলোচনা করে দিলাম। তো যেগুলো আজকে আমি পড়ালাম প্রত্যেকটি প্রশ্নেরই প্রশ্নমান 5। তো তোমাদের যদি এছাড়াও আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো সেটার আপডেট দেওয়ার। আর কি পরবর্তী ক্লাসে আমরা 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমরা টেক্সট বুকটা ভালো করে পড়ে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এই ক্লাসের প্রথম অংশে যে আমি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে দিয়েছি, সেখানে বিষয়বস্তু সম্পর্কে যে আমি কিছু কিছু কথা বলেছি, আলোচনা করে দিয়েছি, তো তোমরা সেটা একবার ভালো করে দেখে নিও, যেটা তোমাদের খুবই ওই এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। তো ধরো 3টে প্রশ্ন আমি আজকে করিয়ে দিলাম। তোমরা ভালো করে লিখে নিও, পড়ে নিও। চলো আজ তবে এখান পর্যন্তই রইল। থ্যাংক ইউ।